মরুর বুকে এই যেন এক টুকরো বাংলাদেশ। আপনি যদি রিয়াদের বাথা কিংবা হারা মার্কেটে পা রাখেন, তবে এক মুহূর্তের জন্যই ভুলে যাবেন আপনি সৌদি আরবে আছেন নাকি বাংলাদেশে। চারদিকে পরিচিত মুখের ভিড়, বাংলা কথার গুঞ্জন আর আমাদের চিরচেনা খাবারের গ্রাম। কিন্তু এই প্রাণের স্পন্দনের পাশেই লুকিয়ে আছে শত বছরের ইতিহাস এবং সাম্প্রতিক কিছু সতর্কতা। আজ আমি ঘুরে দেখাবো রিয়াদের ঐতিহাসিক ধীরা মসজিদ এবং চারপাশের বাজার এবং বর্তমান সময়ে প্রবাসীদের জন্য কিছু অত্যন্ত জরুরি সতর্কতা। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিও তৈরিতে অনুপ্রেরণা যোগাবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে এমন কিছু নেই যা আপনি পাবেন না। আমাদের দেশি ইলিশ থেকে শুরু করে লাল শাক সবই আছে। আবার রিয়াদের হারা এলাকাটি যেন এক মিনি ঢাকা। এখানকার হোটেলগুলোতে ঢুকলে মনেই হয় না যে আপনি বিদেশে আছেন। এই এলাকাগুলো আমাদের প্রবাসী ভাইদের মিলনস্থল। তবে ইদানিং এই জনাকীর্ণ এলাকাগুলো নিয়ে আমাদের একটু সচেতন হতে হবে, যা নিয়ে আমি ভিডিওর শেষে বিস্তারিত বলবো। এটা কি কিলো হিসাবে সেল হয়? কিলো হিসাবে এটা কত কিলো? 30 টাকা কিলো, 30 রিয়াল কিলো ভেন্ডি। ঢেঁড়স অনেক ছোট ছোট বাট সতেজ। আচ্ছা, এই যে যে এত এত সবজি, এগুলা কি এখানেই চাষবাস হয় নাকি বাংলাদেশ থেকে? এখানে চাষ হয় আপনার 100% থেকে 80% এখানে আর 20% বাইরে। এইখানে মানে সৌদিতে কোন এরিয়াতে বেসিক্যালি এই সব মক্কা, মদিনা, দাম্মাম, জেদ্দা, মানে এই রিয়াদের আশপাশে কোথাও হয় না? রিয়াদে আছে। রিয়াদের মাঝে আপনার অনেক বিশাল বড়। রিয়াদে আপনার টমেটো, সিম, তারপরে আপনার বেগুন, ওই শাকসবজি যা সব রিয়াদে। এগুলার প্রাইস কেমন? এগুলো প্রাইস 8 টাকা, 8 রিয়াল। 8 রিয়াল। এইটা মরিচ হলো 12 রিয়াল। 12 রিয়াল। লাউ লাউ কত করে? বেশি 5 টাকা কিলো। এটাও কিলো? কিলো, এটাও কিলো, এটাও কিলো। আর ওইটা হলো জালি কুমড়া, বাংলাদেশের চাল কুমড়া বলে আর কি। হ্যাঁ, এইটা কি পিস নাকি কিলো? কেজি 5 টাকা। 5 টাকা, মানে এইটা লাউ এর আইটেমটাই 5 টাকা। মিষ্টি কুমড়া এটা? এটা কাঁচা কুমড়া 5 টাকা। এটাও 5 টাকা। 5 টাকা। লাউ এর টোটাল আইটেমই হচ্ছে 5 টাকা। আর বাঁধাকপি কিভাবে? বাঁধাকপি আপনার 5 টাকা বিক্রি করি। আরে বাহ, কি বিশাল বিশাল কচু, আমার সাইজের মোটামুটি। কচু কি কিলো? এগুলো পিস 12 টাকা, 10 টাকা। এগুলো সব এখানেই হয়, রিয়াদে হয়। মোটামুটি বাংলাদেশের চেয়ে মোটামুটি দেখা যাইতেছে এখানে মাটিতে রস বেশি। রস বেশি, এখানে সবজি ফলন হয় বেশি। হ্যাঁ, সেটাই তো দেখা যাচ্ছে, কারণ বাংলাদেশেও এখন এত সতেজ সবজি চাষ হয় না, বেশি চাষ হয় না, পাওয়া যায় না, খুব কম, রেয়ার। উত্তরবঙ্গের কিছু কিছু এরিয়াতে মনে হয় ঠিকঠাক হয়। এই যে বেগুন। স্কচ কত করে? এগুলো হলো 5 টাকা। কৌচা, কোচা বলেন? কৌচা। আর এটাকে বলা হয় খেয়ার, বাংলাদেশে বলা হয় শশা। শশা। ছোট আলু, এটা কি এখানেই চাষ হয়েছে নাকি? এগুলো দেশি আলু, বাংলাদেশ থেকে আনা। কালারে বলতেছি বাংলাদেশ থেকে আসছে। শাকসবজি তো প্রচুর প্রচুর শাক। শাকের কি কি আইটেম আছে? শাকের সব আইটেম আছে। শাকের আইটেম আছে আপনার। এটা কি মিষ্টি কুমড়া শাক? এটা মিষ্টি কুমড়া শাক। মিষ্টি কুমড়া শাক। এটা খাস, আচ্ছা, ভাতের সাথে খায় আর কি, এমনিতে খায় পাক ছাড়া। এটা পাট শাক, নাইলা শাক বাংলাদেশে বলে। পাট শাক। এটা হলো আপনি ভুট্টা শাক। এইগুলা কিভাবে সেল করেন? এগুলো এক মোটা 5 টাকা। এক মোটা 5 টাকা। আর এটা হলো 6 মোটা 5 টাকা। 6 মোটা 5 টাকা। 6 মোটা 5 টাকা। বাইটা শাক, ভুট্টা শাক। হ্যাঁ, বৈঠা শাক, বাইটা এই যে মূলা শাক। মূলা শাক 6 মোটা 5। এটা 6 মোটা 5। 6 মোটা 5। শাক যতটা সবকিছু 6 মোটা 6 মোটা 5। বাহ, এদিকে সস্তা আছে, শাকের দাম অনেকটা কম। পালং শাক আছে, এটাও মনে হয়। এটা গ্রিন শাক। এটা হলো মেথি। 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 এটা কি সজের? এটা হলো আপনার সোয়া সোয়া সোয়া, ধনিয়া পাতা ওইখানে। আচ্ছা, এটা লাল শাক। লাল শাক। এটা কলমি শাক। এটা রাই শাক। ওইটা পালং। এটা হলো মূলা। রাই শাক মানে এটা কি ওই যে আপনার সরিষার? না না, সরিষা শাক। ও সরিষা শাক ওইটা। আচ্ছা আচ্ছা, মূলা পর্যন্ত পাওয়া যায়। আবার এই যে পুঁই শাক, লেবু আছে। লেবুর প্রাইস বাংলাদেশ থেকে আনা। এটা 20 টাকা কেজি। 20 টাকা। এই যে এখানে কচু দেখেন, এই যে কচু। টাকা হইলে এখানে আসলে কোনো কিছুর অভাব নাই, সবই পাওয়া যায়। এই যে বটবটি, লুবিয়া। পরে যে অভিজ্ঞতা হইলো, বাংলাদেশে আপনারা হয়তো বা সবসময় সব সবজি পাবেন না।
বাট এইখানে এখানে পাইবেন জাস্ট 12 মাসই এই সব 12 মাসে এখানে পাইবেন। বাতাস যতটা দোকান আছে এই দোকানের মধ্যে এগুলো পাইবেন না। 25 রিয়াল কিলো। যেগুলো 2 আপ মানে যেগুলো 2 কেজির উপর, আর যেগুলো 1 কেজির উপর এগুলো 20 টাকা 20 রিয়াল। হ্যাঁ 18 রিয়াল কি বড় সাইজ, আর ছোট হলে 14 রিয়াল 12 রিয়াল। আচ্ছা ছোট বল, এটা কি বল ছোটটা? হ্যাঁ এটা হচ্ছে বাইম। এগুলো কি সামুদ্রিক বাইম নাকি নদী? বেশি মাছ দেখি। আচ্ছা এটা কি রিঠা? হ্যাঁ রিঠা মাছ। সাইজ বড় আছে। ইলিশগুলো খুব অ্যাট্রাকটিভ। বাংলাদেশে এত বড় বড় ইলিশ পাওয়া যায় না। না না, বাংলাদেশের ইলিশগুলো আসলেই পাওয়া যায় না, বাজারেও এত বড় পাওয়া যায় না। দুই একটা পাইলে ওরা 3000 টাকা কিলো বিক্রি করে। আরে বিশাল মাছ। এটা তো একটাই মনে হয় 7-8 কেজি হবে না? বিশাল বড় বড় রুই। আরো বড় রুইয়ের সাইজ মোটামুটি ফ্রিজের অর্ধেকটা ভরে গেছে একটা দিয়ে। এর কিলো কত হতে পারে? 30 রিয়াল। 30 রিয়াল। এইটা এই সাইজের চিংড়িগুলো কিন্তু খাইতে বেশ মজা। এখানে এই যে নদীর মাছগুলো, এই যে ইল মাছ সামুদ্রিক এগুলো সব। এইটা তো কই মাছ। কই মাছ, কই মাছ এখানে প্রাইস কেমন পড়ে? এখানে এই যে অনেক কই আছে। কই মাছ এটা 15 রিয়াল। 15 রিয়াল। বাতা থেকে কিছুটা সামনে এলেই চোখে পড়বে রিয়াদের অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক স্থাপনা ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদ, যা সাধারণ মানুষের কাছে ধীরা মসজিদ নামে পরিচিত। এটি কেবল একটি মসজিদ নয়, এটি সৌদি আরবের শাসন ব্যবস্থা ও বিচারিক ঐতিহ্যের কেন্দ্রবিন্দু। এটি 19 শতকের শুরুতে প্রথম নির্মিত হয় এবং পরবর্তীতে আধুনিক স্থাপত্যের মিশেলে পুনর্নির্মাণ করা হয়। এর দেয়ালগুলো তৈরি হয়েছে ঐতিহ্যবাহী নাজদি স্থাপত্য শৈলীতে। এই মসজিদের ধারণ ক্ষমতা প্রায় 17,000 মুসল্লি। এখানে দাঁড়িয়ে আপনি সৌদি আরবের পুরনো ইতিহাস আর আধুনিকতার এক অদ্ভুত মেলবন্ধন অনুভব করবেন। তবে আজকে বিশেষ কোনো একটি প্রোগ্রাম থাকার কারণে পুরো ধীরা মসজিদটি বন্ধ রয়েছে। ধীরা মসজিদের পাশেই রয়েছে বিখ্যাত সৌক আল জেল। এটি রিয়াদের সবচেয়ে পুরনো বাজারগুলোর মধ্যে একটি। এখানে আপনি পাবেন ঐতিহ্যবাহী কার্পেট, আগর কাঠ, রাজকীয় সব আতর থেকে শুরু করে মেয়েদের আভায়া এবং জুয়েলারি। পর্যটকদের কাছে এটি অত্যন্ত আকর্ষণীয়। এখানকার দোকানগুলোতে এখনো পুরনো দিনের আমেজ পাওয়া যায়। এটা হচ্ছে ধীরা মসজিদের আগের যে মসজিদ কমপ্লেক্সটা, মাটির মসজিদ সেইটা। বাট এখন আসলে এগুলো সবকিছুরই সংস্কার করা হয়েছে। ভেতর সাইডে আসলে মেইন মসজিদ। আর এইদিকে হচ্ছে লেডিসদের বিভিন্ন অর্নামেন্টস, বোরকা থেকে শুরু করে বিভিন্ন ড্রেসের, আর সেই সাথে কিন্তু গোল্ডের দোকানও আছে। রাত হলে এই এরিয়াগুলো একদম পুরোপুরি টুরিস্ট স্পটের মতো হয়ে যায়। বিশেষ করে আমরা যারা আসলে সৌদি আরবকে জানি যে যেহেতু আরবিয়ান কান্ট্রি, এখানে আরবিয়ান কালচারগুলো ফলো করা হয়। বাট এখানে আসার পরে আপনার বিভিন্ন টুরিস্ট স্পটে গেলে যেই ফিলটা পাবেন সেম ওই টাইপেরই ফিল আর কি। এখানে বিশেষ কেউ যে হয়তো বোরকা পড়তেছে বা ই করতেছে, কিন্তু সৌদি আরবের যে পর্দা বা সৌদি আরবের যেই রুলস সেটা এখানে খুব বেশি আসলে ফলো করা হয় বলে আমার মনে হচ্ছে। এবার আসি একটি সিরিয়াস বিষয় নিয়ে। আপনারা হয়তো সোশ্যাল মিডিয়া বা খবরের মাধ্যমে জেনেছেন ইতিমধ্যেই, সম্প্রতি বাথা এবং হারা এলাকার আশপাশে কিছু অসাধু চক্র প্রবাসী বাঙালিদের টার্গেট করে অপহরণ বা প্রতারণার চেষ্টা করছে। তারা অনেক সময় ভুয়া পুলিশ সেজে এবং কাজের প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে গিয়ে সবকিছু কেড়ে নিচ্ছে। কখনো কখনো বাড়িতে মুক্তিপণ দাবি করছে মোটা অঙ্কের।
আপনাদের জন্য ছোট্ট কিছু টিপস। অপরিচিত কাউকে বিশ্বাস করবেন না, বিশেষ করে যারা ট্যাক্সি বা প্রাইভেট কারে লিফট দিতে চায় বা হঠাৎ করে পুলিশ পরিচয় দিয়ে ইকামা দেখতে চায়। মনে রাখবেন, আসল পুলিশ সাধারণত ইউনিফর্ম বা নির্দিষ্ট প্রটোকলে থাকে। নির্জন পথ এড়িয়ে চলুন। রাত হলে বাথা বা হারার গলিতে একাকী চলাচল না করাই ভালো। প্রয়োজনীয় নাম্বার সাথে রাখুন। আপনার কফিলের নাম্বার এবং লোকাল পুলিশের নাম্বার সবসময় ফোনে সেভ রাখুন। জরুরি অবস্থায় 999-এ কল করে সাথে সাথে ইনফর্ম করুন। গ্রুপে চলাফেরা করুন। পরিচিত জনবহুল রাস্তা ব্যবহার করুন। সৌদি আরবেও কিন্তু ফুচকা পাওয়া যায়। এই যে দেখেন, এখানে ফুচকা বিক্রি হচ্ছে। এই যে পানের দোকান, ফুচকার দোকান, মোটামুটি স্ট্রিট ফুড, বাঙালি স্ট্রিট ফুড সবই পাওয়া যায়। বাংলাদেশিরা যে সব স্ট্রিট ফুডের সাথে পরিচিত। আমি আজকে আসছি হচ্ছে বাথা বাঙালি বাজার এরিয়া ঘুরতে, আর এখানে এসে আমার টাঙ্গাইলেরই ভাই পেয়ে গেছি। বেসিক্যালি অপু ভাই হচ্ছে আমাকে কল করে বললো যে তুমি বাথা গেলে অবশ্যই আমাকে জানাবা। এরপর হচ্ছে অপু ভাই আমাদের নাগরপুরের জুলহাস ভাইয়ের নাম্বার দিছে, ওনার সাথে কন্ট্যাক্ট করে দেন এই এরিয়াতে আসার পরে ভাই যথেষ্ট কোঅপারেট করতেছে। পুরো বাথা বাজার সহ এদিকে ধীরা মসজিদ আছে, সেই এরিয়াতে গেছি, বাট সেখানে যদিও আমরা প্রবেশ করতে পারি নাই, কারণ ওইদিকে হচ্ছে বন্ধ। এরপরে হচ্ছে খাওয়ার জন্য ভাই নিয়ে আসছে হচ্ছে বাথা মার্কেটেরই আর একটা পাশ ফিলিপাইনি মার্কেট। ফিলিপাইনি মার্কেটে এখানে একটা ফিলিপাইনি আচ্ছা পাকিস্তানি রেস্টুরেন্টে আমরা এখানে একটা ডিশ নিয়েছি, লোকাল ডিশ। এইটার নাম হচ্ছে রেশ। এখানে এই কাবাবের সাথে আছে হচ্ছে রাইস আর ভেজিটেবল, সম্ভবত এইটা টোটাল ডিশটার নাম হচ্ছে রেশ। যদিও আমি এই আইটেমটার নাম শুনি নাই, আজকেই প্রথম শুনলাম। বললো আর কি যেটা অ্যারাবিয়ান ডিশ, আমি ঠিক জানি না, ভুল হইলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অ্যারাবিয়ান ডিশ, হ্যাঁ। আচ্ছা, আর আমার সাথে আরো আছে হচ্ছে শাহিন ভাই। শাহিন ভাইয়ের বাসা হচ্ছে বাসাইলের কাঞ্চনপুরে। আমি একটু শাহিন ভাইকে দেখাই দিই। এই হচ্ছে আমাদের শাহিন ভাই। মানে আজকে আমি বাথা বাঙালি এরিয়াতে আসার পরে, মানে বাংলা বাজার এরিয়াতে আসার পরে ওনারা দুইজনই আর কি আমাকে সময় দিচ্ছে, এদিক সেদিক ঘোরাঘুরি করতেছি আমরা। তো এখন আমরা এই খাবারটা খেয়ে দেখবো আসলে এটার টেস্টটা কেমন। ভাই আমার সাথে এটা শুরু করেন ভাই, ওইটা নিয়ে। ফার্স্ট টাইম অ্যারাবিয়ান কোনো খাবার ট্রাই করতেছি, মানে সৌদি আরবে এসে। আমি এই কয়েকদিন আসলে বনজামের বাসায় থাকার কারণে সব বাংলা খাবার খাইছি। ভাই দ্রুত খাইয়ে শেষ করেন, এত খাবার এটা শেয়ার করতে হবে। এটা তো একজনের পক্ষে খাওয়া সম্ভব না। এখানে এই যে সালাদ হিসাবে আমাদের দিচ্ছে কি, এটা তো মূলা শাক মনে হইতেছে। এটা কি শাক? না, আমরা সাধারণত যে ধরেন যে ল্যাকটোস পাতা বা এইটি খাই, এটা জানি না এটা কি পাতা। যারা জানেন তারা কমেন্টস করে জানাবেন, আমি এই ব্যাপারে অজ্ঞ। সাথে আছে হচ্ছে পেঁয়াজ আর লেবু। হ্যাঁ, মরিচ খাওয়া যায়। ভাই টেস্ট কেমন? আপনার কাছে সম্ভবত এটা অনেক ফেভারিট। হ্যাঁ, ভাইয়ের আসলে এটা একটা ফেভারিট ডিশ, যার ফলে আমাকে ওইখান থেকে, আমরা যে এরিয়াতে ছিলাম ভাইয়ের দোকান থেকে মোটামুটি 10 মিনিট হাইটে আসতে হয়েছে। হ্যাঁ, 12-13 মিনিট আমরা হেঁটে এখানে আসছি শুধুমাত্র এই ডিশটা খাওয়ার জন্য। বেশ মজাদার। আপনারা সৌদিতে আসলে এটা ট্রাই করতে পারেন। সৌদিতে আসলে বাংলাদেশিরা বেসিক্যালি যেই খাবারটা সবচেয়ে বেশি ট্রাই করে এটা হচ্ছে খ্যাপসা বলে আর কি। অ্যারাবিয়ান খ্যাপসাটা ট্রাই করে বেশি। রিয়াদ আমাদের প্রবাসীদের জন্য অনেক আবেগের জায়গা। আমরা চাই এখানে নিরাপদ থাকুক, মাথা উঁচু করে কাজ করুক সকল প্রবাসী ভাইয়েরা। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, সেই সাথে লাইক এবং কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে এবং পরবর্তীতে সৌদি আরবের কোন এরিয়ার ভিডিও দেখতে চান।
দেখা হচ্ছে সৌদি আরবের নতুন কোনো ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনি যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। আল্লাহ হাফেজ।